সকালে ঘুম ভাঙতেই দেখি স্বপ্না আমার বুকে শুয়ে আছে। ওর চুলে আমার নাক মুখ ঢেকে আছে। চুলগুলো আলতো করে সরিয়ে স্বপ্নার কপালে চুমু দেই। স্বপ্না আরও শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় স্বপ্নার ঘুম ভেঙে যায়। দুজন একসাথে গিয়ে গোসল করে নেই, চেঞ্জ করে নিচে এসে আব্বুর সাথে নাস্তা করে নেই। কিছু সময় আব্বুর সাথে বসে গল্প করে দুজনের রুমে চলে আসি। রাতে যা বললে তার সবটা বুঝিনি। আচ্ছা, তুমি তো লন্ডনে চলে গিয়েছিলে শুনেছি। আতিফের সাথে তোমার দেখা হলো কি করে? আর আব্বু তোমার সাথে কিভাবে আমার বিয়ে ঠিক করলো? আব্বু কি সব জানতো? স্বপ্না আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে বসে আমার গালে চুমু দিয়ে বলতে শুরু করে। 7 দিনের মধ্যে আব্বু আমার লন্ডনে যাবার ব্যবস্থা করে। 5 বছর পর দেশে ফিরে আসি। নিলয়কে ভুলতে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু নিলয়কে ভুলতে পারিনি। সত্যি বলতে আমি কখনো নিলয়কে ভুলার চেষ্টাই করিনি। যাকে ভালোবাসি তাকে কি কখনো ভোলা সম্ভব? নিলয় আমাকে নাই ভালোবাসলো, আমি তো নিলয়কে ভালোবাসি। থাক না আমার ভালোবাসা একতরফা হয়ে। নিলয়কে ভালোবেসেই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব। আব্বু আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে। আব্বু রাস্তায় অনেক কথা জিজ্ঞেস করেছে। বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করছো কেন আম্মু? আমি তো চলে এসেছি, আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুই চাইলেও আর কখনো তোকে কোথাও যেতে দিব না মা। আব্বু বলে, মেয়েটা এত দূর থেকে এসেছে, ওকে একটু ফ্রেশ হতে দাও। আম্মু চোখের পানি মুছে আমার কপালে চুমু দিয়ে বলে, মেয়েকে এতদিন পর পেয়ে সব ভুলে গেছি। যা মা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। কি মনে করে উঠে আজ থেকে 5 বছর আগে রেখে যাওয়া ডায়েরিটা হাতে নিই। ডায়েরির মধ্যে নিলয়ের একটা ছবি রেখেছিলাম। সেটা হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে থাকি ছবির দিকে। চোখের পাতা কখন ভিজে গেছে বুঝতে পারিনি। একটা গানের কথা খুব মনে পড়ছে। ভুলে যাওয়া সহজ নয় রে, প্রেম যদি সঠিক হয় রে, প্রেম নদীও জান বয় রে। ভুলে যাওয়া সহজ নয় রে, প্রেম যদি সঠিক হয় রে, প্রেম নদীও জান বয় রে। চোখের পানি মুছে ছবিটা ডায়েরির মধ্যে রেখে শুয়ে পড়ি। কখন ঘুমিয়ে গেছি জানি না। আজ আমার ডক্টরি পড়া শেষ হলো। আর 3 দিন পর আমাদের এলাকায় একটা হসপিটালে জয়েন্ট হব। রুমে বসে আছি, আব্বু এসে বলে, কি বাবা, এই সময় রুমে বসে আছিস? এমনি আব্বু, ভালো লাগছে না। হসপিটালে জয়েন করার পর আমি কিন্তু তোর বিয়ের জন্য মেয়ে দেখব। আমি এখন বিয়ে করব না আব্বু। আতিফ বিয়ে করে ফেলেছে? তুই কেন বিয়ে করতে চাইছিস না? কাউকে ভালোবাসিস? এমন কিছু হলে তোমাকে বলতাম আব্বু। আব্বু আর কিছু না বলে চলে যায়। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি। 1 মাস হয়ে গেছে দেশে এসেছি। বাসা থেকে বের হওয়া হয়নি। বিকেলে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। হঠাৎ কোথা থেকে আতিফ ভাই এসে বলে, আরে স্বপ্না, কেমন আছো? দেশে ফিরলে কবে? অনেক কিউট হয়ে গেছে আগের থেকে। আমি মুচকি হেসে সব বলি। এরপর জিজ্ঞেস করি ওনার বন্ধু কেমন আছে, বিয়ে করেছে কিনা। আতিফ ভাই বলে নিলয় এখনো বিয়ে করেনি, ডক্টর হয়েছে। কিছুদিন পর আমাদের এলাকায় হসপিটালে জয়েন্ট হবে। আমি ঠিক আছে বলে সেখান থেকে চলে যেতে নিলে আতিফ ভাই আমাকে ডাকে। আমি আতিফ ভাইয়ের কাছে যেতেই উনি আমাকে আজ থেকে 5 বছর আগের সব কথা বলে। কেন নিলয় আমাকে ফিরিয়ে দিয়েছে। নিলয় আমাকে যে খুব ভালোবাসতো, তাই নাকি নিলয় চায়নি আমি কষ্ট পাই। নিলয়ের অবস্থান আর আমাদের অবস্থানের কথা ভেবে আমাকে ভালোবেসেও ফিরিয়ে দেয়। আতিফ ভাইয়ের কথা শুনে চোখের পানিগুলো গাল বেয়ে মাটিতে পড়ছে। আমি আতিফ ভাইকে বলি আমাকে নিলয়ের আব্বুর কাছে নিয়ে যেতে। নিলয়কে এখনও বললে হয়তো নিলয় রাজি হবে না, কিন্তু নিলয়ের আব্বুকে বললে উনি রাজি হলে নিলয়ও রাজি হবে। আতিফ ভাইয়ের কথা শুনে এইটুকু বুঝেছি, আতিফ ভাই নিলয়কে কল করে জিজ্ঞেস করে কোথায় আছে। নিলয় বলে বাহিরে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। 1-1.5 ঘন্টা পর বাসায় এসে আতিফ ভাইকে কল করবে। আতিফ ভাই ঠিক আছে বলে আমাকে নিয়ে নিলয়ের বাসায় চলে আসে। একজন ভদ্রলোক বাসার ভেতরে দাঁড়িয়ে আছে। আতিফ ভাই বলে এটা নিলয়ের আব্বু। আমি গিয়ে আঙ্কেলকে সালাম করি। আরে কি করছো মা? ওঠো ওঠো। আতিফ, এটা কে? তোর বউর কিছু হয় নাকি? আতিফ ভাই বলে, আব্বু তোমার ছেলের হবু বউ।
মজা করিস না তুই, আমার সাথে ফাজলামি করিস? নিলয়ের হবু বউ আর আমি জানি না? আঙ্কেল বাসার ভেতরে গিয়ে আমরা কথা বলি। এসো মা, তুই আয়। আঙ্কেলের সাথে বাসার ভেতরে চলে আসি। খুব সুন্দর করে ভেতরটা সাজানো। আতিফ ভাই বলে এই সব কিছু নিলয় সাজিয়েছে নিজের হাতে। সোফায় বসে বলে আঙ্কেল। আমরা বসে পড়ি। মা, বলো এবার। সোফায় বসতে বলে আঙ্কেল। আমরা বসে পড়ি। আঙ্কেল, আমি নিলয়কে 5 বছর আগে থেকে পছন্দ করি। নিলয়ও আমাকে পছন্দ করে, কিন্তু আমার স্বপ্ন আর আমাদের অবস্থানের কথা ভেবে আমাকে ফিরিয়ে দেয়। আমি নিলয়ের উপর অভিমান করে দেশ ছেড়ে চলে যাই। 1 মাস আগে দেশে আসি। আতিফ ভাইয়ের থেকে সব শুনলাম। আপনি বললে নিলয় রাজি হবে। আমাকে আপনার ছেলের বউ করবেন আঙ্কেল? তোমার মতন একটা মিষ্টি মেয়েই তো আমি খুঁজছিলাম। নিলয় আর কিছুদিন পর হসপিটালে জয়েন করবে। আমি তারপর তোমাদের বাসায় গিয়ে তোমার আর নিলয়ের বিয়ের কথা বলবো। আমি আঙ্কেলের পা ছুঁয়ে সালাম করি। আঙ্কেল আমার মাথায় হাত রেখে দোয়া করে। আর তার কিছুদিন পর তুমি হসপিটালে জয়েন করো, আর আব্বু আমাদের বাসায় গিয়ে বিয়ের কথা বলে। বাপ রে, তোমরা এত কিছু করেছো আর আমি কিছুই জানলাম না। তোমার বাসায় সবাই রাজি হলো আমার কাছে তোমাকে বিয়ে দিতে। এটা কি করে হলো? আম্মুকে বলেছি তুমি ছাড়া কাউকে বিয়ে করব না। আমি আবার দেশের বাইরে চলে যাব। বাস, তাতেই কাজ হয়ে গেল। যাক, এত কিছু করেছো বলেই আজ আমি তোমাকে পেয়েছি। অনেক কষ্ট পেয়েছি তুমি আমাকে ফিরিয়ে দেবার পর। সেদিন তুমি আমার সামনে চোখের পানি আড়াল করেছো, আমি বুঝতেই পারিনি। তখন তো পিচ্ছি ছিলে, তাই বুঝতে পারোনি। আবার তুমি আমাকে পিচ্চি বললে? আরে আমি তো তখনকার কথা বলেছি, এখন তো বড় হয়ে গেছো। আমি তখন মোটেও পিচ্চি ছিলাম না, তুমি পিচ্চি ছিলে। আমি মুচকি হেসে স্বপ্নাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেই। একটু পর রুম থেকে নিচে এসে দেখি স্বপ্নার আব্বু আম্মু এসেছে। গিয়ে ওনাদের সালাম করে কুশল বিনিময় করি। বেঁচে থাকো তোমরা, তোমাদের নিতে আসলাম। আসুন বিয়ান, বসুন আগে। কিছু খেয়ে তারপর মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে যাবেন। আম্মা সোফায় বসে আব্বুর সাথে কথা বলছে। বাসায় কোনো মেয়ে না থাকায় স্বপ্না গিয়ে চা বানিয়ে এনে সবাইকে দেয়। নিলয়, বৌমাকে নিয়ে গিয়ে রেডি হয়ে আয়। আমি ঠিক আছে বলে স্বপ্নাকে নিয়ে রুমে চলে আসি। আমি ওয়ার্ড্রোব খুলে একটা ব্ল্যাক শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট পরে নেই। স্বপ্না একটা ব্ল্যাক শাড়ি পরে। একটা ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। একটু পর আব্বুর থেকে বিদায় নিয়ে আব্বু আম্মুর সাথে আমাদের বাসায় চলে আসি। বাসায় অনেক মেহমান, সবাই নিলয়ের সাথে পরিচয় হচ্ছে। আর এলাকার দাদিরা নিলয়ের গাল টেনে টেনে মজা করছে। আমার বরটা বেচারাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু সহ্য করছে। বাপরে, এরা যেভাবে আমার গাল টানছে, আর কিছু সময় এগুলো চলতে থাকলে আমার গাল টেনে ছেড়ে নেবে। আম্মা হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থা, সবাইকে সরিয়ে দিয়ে বলে, আরে কি করছো তোমরা? আমার জামাইটাকে কি মেরে ফেলবে নাকি? একজন গাল ধরে টানাটানি করছো কেন? সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি গালে হাত রেখে দাঁড়িয়ে আছি। গালের কি অবস্থা হয় আল্লাহ জানে। এখান থেকে কেটে পড়তে পারলেই হয়। স্বপ্না, জামাইকে নিয়ে রুমে যা। অনেকটা পথ জার্নি করে এসেছে, খুব ক্লান্ত লাগছে। বাঁচা গেল। আমি আর এখানে থাকি নাকি? স্বপ্নার সাথে ওর রুমে চলে আসি। ঘুরে ঘুরে রুম দেখছি, কত বড় রুম। এই রুমে তুমি একা থাকতে? একাই থাকতাম। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। আগে আমার গালের অবস্থা দেখে নেই। তোমার দাদিরা যেভাবে টানলো, সব কিছু ঠিক আছে কিনা দেখি। আমার কথা শুনে স্বপ্ন হাসতে থাকে। আমি আয়নার সামনে এসে ভালো করে দুগালের গাল দেখছি, লাল হয়ে গেছে। ফর্সা মানুষের এই একটাই সমস্যা, শরীরের কোনো জায়গায় লাল হলে মনে হয় রক্ত জমে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ি। স্বপ্না ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ি। আমি এক হাতে স্বপ্নাকে জড়িয়ে ধরি। কিছু সময় পর আম্মা দুপুরে খাবার খেয়ে ডেকে যায়। স্বপ্নার সাথে নিচে চলে আসি। এখন বাসা ফাঁকা, সবাই চলে গেছে মনে হয়। সবার সাথে বসে পড়ি। আম্মা আমার প্লেটে ভাত আর মাংস তুলে দেয়। মাথা নিচু করে খেতে শুরু করি। একদম লজ্জা পাবে না। মা বাবা যা লাগবে আমাকে বলবে। আমাকে বলছো না আম্মু যা লাগবে চাইতে? তোকে আলাদা করে বলতে হবে নাকি? দেখেছো আব্বু, আম্মু একদিনেই আমাকে পর করে দিয়েছে। কিভাবে কথা বলছে! স্বপ্নার কথা শুনে আমি আর আম্মা হেসে দেই। স্বপ্না আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। কি হচ্ছে স্বপ্না? তুই জামাইকে চোখ দেখাচ্ছিস কেন? জামাই শাশুড়িতে এক হয়েছো, আমাকে নিয়ে মজা করছো? আচ্ছা হয়েছে, এবার খাবার খেয়ে নাও। খাওয়ার সময় কথা বলা ঠিক না।
স্বপ্নার কথা না বলে খাবার খেতে থাকে। সবাই খাওয়া শেষ করি। আমার শাশুড়ি আমার যে খাবার খাওয়াইছে মনে হচ্ছে এক সপ্তাহ না খেলেই চলবে। এত আদর আপ্রাণ পেয়ে আমি ভুলেই গেছি যে আমি একজন ডক্টর, আর হিসাব করে খেতে হয়। উঠে রুমে চলে আসি। রুমে এসে দেখি নিলয় শুয়ে আছে। আমি এসে ওর পাশে শুয়ে বুকে মাথা রাখি। নিচে আমাকে হিংসা করা হচ্ছিল তাই না? তোমাকে কেন হিংসে করব? খাবার সময় আম্মুকে না রাগে ভালো লাগে না। তুমি বড্ড পাজি তো। আমাকে রাগাতে তোমার ভালো লাগে? সেই ছোট থেকেই। দুজনে হাসতে থাকি। বিকেলে বাসা থেকে বের হয়ে দুজনে ঘুরে ঘুরে স্বপ্নাদের এলাকা দেখছি। অনেক কিছু দেখার মতো আছে। সামনে একটা বাগান প্লাস পুকুর আছে, যাবে সেখানে? আমার খুব ভালো লাগে জায়গাটা, খুব নীরব। ঠিক আছে চলো, আমার বইয়ের প্রিয় জায়গায় তো দেখতেই হবে। দুজনে হাঁটতে হাঁটতে চলে আসি বাগানে। সত্যি জায়গাটা অনেক সুন্দর আর অনেক নীরব। একটু সামনে এসে পুকুরের সামনে দাঁড়াই। পুকুরে পানিগুলো সবুজ হয়ে আছে। পানি এমন সবুজ হয়ে আছে কেন? অনেকদিন পুকুরে কেউ নামে না, আর সামনে একটা জায়গা কয়েক বছর আগে বালু দিয়ে ভরাট করে ফেলেছে। পানি আসা যাওয়া করতে পারে না। বৃষ্টি আসলে পানি বেশি হয়, আর নয়তো এমনই থাকে। জানো, এই পুকুরটা অনেকে অনেকবার খালি করতে চেয়েছে, কিন্তু পানি এর থেকে কম হয়ই না। 4টা পাম্প বসানো হয়েছিল, কিন্তু পানি কমেনি। এটা তো জাদুর পুকুর তাই না? হতেও পারে, আমি কি করে বলবো। আচ্ছা চলো বাসায় চলে যাই। স্বপ্নাকে নিয়ে বাসায় চলে আসি। সোফায় বসে আব্বা আম্মার সাথে টুকটাক কথা বলছি। কিছু সময় পর রুমে চলে আসি। শ্বশুরবাড়ির আদর শেষ করে পরের দিন বাসায় চলে আসি। তুমি কি কাল থেকে আবার হসপিটালে যাবে? আজ 10 দিন হয়ে গেছে হসপিটালে যাই না। পেশেন্ট হয়তো হসপিটাল ফুল হয়ে গেছে। হসপিটালে পেশেন্টদের পেয়ে বাসায় যে একজন তোমার ভালোবাসার পেশেন্ট আছে সেটা আবার ভুলে যেও না। এই পেশেন্টের জন্য এই ডক্টর পার্মানেন্ট, বুঝলে? দুজন একসাথে হেসে দেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে আসি। আব্বু এসে বলে, আরে মা, তুমি রান্নাঘরে কেন? আমি তো রান্না করতাম। আপনি তো এতদিন আব্বু, এখন আপনার মেয়ে আছে, আমি সব করব। আপনি গিয়ে বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আমি আবার কাজ করতে থাকি। একটু পর 2 কাপ চা করে ডাইনিং রুমে এসে আব্বু আর নিলয়কে চা দিই। আমার মেয়ে বাসার সব কিছুর দায়িত্ব নিয়েছে। এইদিকে আয় তো মা। স্বপ্না আব্বুর কাছে আসতে আব্বু তার পাঞ্জাবির পকেট থেকে বাসার সকল চাবি বের করে স্বপ্নার হাতে দিয়ে বলে, এই চাবিগুলো রাখো মা, আজ থেকে তোমার ইচ্ছে মতন তুমি এই সংসার চালাবে। স্বপ্না চাবি নিয়ে আব্বুর পাশ হয়ে সালাম করে বলে, আপনি দোয়া করবেন আব্বু, আমি যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আমার বিশ্বাস তুমি পারবে। আমার হসপিটালে যাবার সময় হয়ে গেছে, কিছু খেতে দাও, বের হতে হবে আমাকে। স্বপ্না গিয়ে খাবার নিয়ে আসলে 3 জন একসাথে নাস্তা করে নেই। আমি আব্বু আর স্বপ্না থেকে বিদায় নিয়ে চলে আসি হসপিটালে। অনেক রুগী বসে আছে। ডক্টর আদিত্য এসে বলে সবাই 5 দিন থেকে অপেক্ষা করছে, আমি ছাড়া নাকি কাউকে দেখাবে না। আমি আমার চেম্বারে গিয়ে একজন একজন করে আসতে বলি। পেশেন্ট দেখা শেষ হতে হতে দুপুর হয়ে যায়। ক্লান্ত লাগছে অনেকটা। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। রান্না শেষ করে গোসল করার জন্য রুমে চলে আসি। গোসল করে চেঞ্জ করে নিচে এসে আব্বুকে ডাকি খাবার জন্য। আব্বু এসে চেয়ারে বসে। আমি একটা প্লেটে আব্বুকে খাবার বেড়ে দেই। নিলয় এখন আসবে না মা, তুমি বসে খেয়ে নাও। আপনি খেয়ে নিন আব্বু, আমি নামাজ পড়ে খাবো। আব্বু ঠিক আছে বলে খেয়ে নেয়। আমি সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে নামাজ পড়ে নেই। সন্ধ্যা 7টা এখন। হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি বাসায়। কলিং বেল দিতে স্বপ্না এসে দরজা খুলে দেয়। আমার হাত থেকে ব্যাগ নিয়ে বলে, খুব ক্লান্ত লাগছে তোমাকে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি রুমে। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে বেডে বসে আছি। একটু পর স্বপ্না খাবার নিয়ে রুমে আসে। আমার সামনে বসে নিজ হাতে আমাকে খাইয়ে দিতে থাকে। তুমি খেয়েছিলে? দুপুরে খেয়েছি, তুমি খেয়ে নাও। আমি এতটা খাবো না, তুমি আমার সাথে খাও অল্প। তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। এরপর দুজনে দুজনকে খাইয়ে দেই। খাওয়া শেষ হলে স্বপ্না প্লেট নিয়ে চলে যায়। আমি চোখ বন্ধ করে থাকি। প্লেট রেখে রুমে এসে দেখি নিলয় চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি নিলয়ের পাশে শুয়ে ওর বুকে মাথা রাখি। নিলয় আমাকে জড়িয়ে ধরে। আজকে কি পেশেন্ট খুব বেশি ছিল?
অনেক পেশেন্ট ছিল, সবাই নাকি আমার জন্য অপেক্ষা করছে। তোমার ঘুম পাচ্ছে নাকি? কেন, কিছু বলবে নাকি? ছাদে যেতে ইচ্ছে করছে, তোমার বুকে মাথা রেখে সন্ধ্যাটা দেখতে ইচ্ছে করছে। আমি স্বপ্নাকে নিয়ে ছাদে চলে আসি। এক কোণে দুজনে দাঁড়িয়ে আছি, স্বপ্না আমার বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে আছে। আমার কতদিনের স্বপ্ন তোমার বুকে মাথা রেখে সন্ধ্যার পরিবেশ দেখব। আজ আমার সাথেই স্বপ্ন পূরণ হয়েছে। আগে ভয় হতো তোমাকে কাছে পেয়ে হারানোর, তাই কাছে যেতে সাহস হয়নি। এখন আর ভয় নেই, সারা জীবনের জন্য তুমি এখন আমার হয়ে গেছো। আমার ভালোবাসা সত্যি ছিল, তাই আমি তোমাকে আমার জীবনে পেয়েছি। আমি কখনো ভাবিনি তোমাকে আমার জীবনে পাবো। ওপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া। দুজনে দুজনকে জড়িয়ে ধরে শক্ত করে বুকের মাঝে আগলে নেই। আরও কিছু সময় ছাদ থেকে রুমে এসে কিছু সময় বসে থেকে রাতে আব্বুর সাথে বসে ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলয় হসপিটালে চলে যায়। হসপিটাল বাসা আমাকে নিয়ে কেটে যায় 4 মাস। ডক্টরের চেম্বারে বসে আছি আমি আর নিলয়। কিছুদিন থেকে অনেক শরীর খারাপ করছে, তাই নিলয় হসপিটালে নিয়ে এসেছে। ডক্টর স্বপ্নাকে কিছু টেস্ট করায়, রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কিছু সময় পর একজন ডক্টর এসে রিপোর্ট কার্ড দিয়ে যায়। ডক্টর রিপোর্ট কার্ড দেখে মুচকি হেসে বলে, সুখবর আছে, আমি বাবা হব। স্বপ্নার দিকে তাকিয়ে দেখি খুশিতে ওর চোখে পানি চলে আসে। ডক্টরকে ধন্যবাদ দিয়ে হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। স্বপ্না আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই পাগলি, কান্না করছো কেন? আজ তো আমাদের খুশির দিন। এটা কষ্টের কান্না নয় নিলয়, আমাদের ভালোবাসার ফসল হয়ে কিছুদিন পর আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে। আচ্ছা, এখন সিটে গিয়ে বসো, আমাকে আবার হসপিটালে যেতে হবে। স্বপ্না সিটে গিয়ে বসে, আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি স্বপ্নার আম্মু আব্বুর সাথে কথা বলছে। আমাদের দেখে স্বপ্নার আম্মু আমাদের কাছে এসে স্বপ্নাকে বলে, কিরে মা, কি হয়েছে তোর? বিআই সাহেব বলল তোর নাকি শরীর খারাপ। কিছু হয়নি আম্মু, তুমি নানু হবে আম্মু। স্বপ্না কথাটা বলে আম্মুকে জড়িয়ে ধরে মুখ লুকায়। এটা তো অনেক খুশির খবর। সবাই কিছু সময় কথা বলে। আমি বাসা থেকে বের হয়ে হসপিটালে চলে আসি। হসপিটালে এসে রুগী নিয়ে বিজি হয়ে যাই। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পেট থেকে সারা আঁচল সরিয়ে পেটে হাত রাখি। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রতিটি মেয়ের জীবনে এই মুহূর্তটা স্পেশাল। আয়নায় নিজের দিকে তাকিয়ে হেসে দেই। হসপিটাল থেকে বের হতে হতে রাত 12টা বেজে যায়। বাসার সামনে এসে কলিং বেল দিতে স্বপ্না এসে দরজা খুলে। বাসার ভেতরে ঢুকে সোফায় বসে পড়ি। আজ এত লেট হলো যে? একটা অপারেশন ছিল, খেয়েছো তুমি? তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। তুমি এখনও না খেয়ে আসো? এই সময় তোমার সময় মতো খেতে হবে, সেটা তুমি জানো না? তোমার মাঝে আর একটা প্রাণ বেড়ে উঠছে, এটা ভুলে গেছো? এখন আর বকতে হবে না, যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। এক প্লেটে খাবার নাও, আমি খাইয়ে দিব আর নিজেও খাবো। বলে আমি ফ্রেশ হতে চলে আসি। ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে খেয়ে নেই। সিঁড়ির কাছে এসে স্বপ্নাকে কোলে তুলে নেই। আরে কি করছো, পড়ে যাবো। তোমার বর থাকতে তুমি কি করে পরে যাবে? আমার গলা জড়িয়ে ধরো, আর কোনো কথা বলবে না। আমি মুচকি হেসে নিলয়ের গলা জড়িয়ে ধরে থাকি। নিলয় আমাকে নিয়ে রুমে চলে আসে, আমাকে বেডে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে এসে আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে। স্বপ্নাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের বাকি জীবন যেন সুখে কাটে। সবাই ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ। মৃণাল, ওঠ বাবা, সকাল 9:45 বাজে, অফিসে যাবি না? আজকেও তোর অফিসে দেরি হবে আমি জানি। কি 9:45 বাজে? আগে ডাকবি না, আমি গেলাম। আরে নাস্তাটা করে যা। লাগবে না মা, আমি গেলাম। অফিসের উদ্দেশ্যে দিলাম তোর সোজা বসের সামনে। অল্পের জন্য ধাক্কা খেলাম না। আপনি কে? উনি মিনাল, আমাদের অফিসের ডিজাইনের কাজ করে। এটা অফিস না গোয়াল ঘর? কি পরে এসেছেন এগুলো? আর এত লেট কেন অফিসে আসতে? না ম্যাডাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো, তাই আসতে লেট হয়েছে। আর যেন এরকম কোনোদিন না হয়, মনে রাখবেন। জি আচ্ছা। যান, নিজের কাজে যান। আসলে ঘুম থেকে আমি প্রতিদিনই লেট করে উঠি, আর অফিস আসতেও লেট হয়, কিন্তু আজ একটু বেশি লেট হয়েছে। তাই এই শীতের দিনে দাঁত ব্রাশ না করে জার্সির প্যান্ট পরে পায়ে মোজা ছিল আর চটি জুতো পরেই অফিসে চলে আসছি। তারপর দেখতে তো পারলেন কি হলো।
তারপর আমার চেয়ারে এসে বসে পড়লাম আর ভাবছি অফিসের নতুন বস, তাও আবার এক মেয়ে, দেখতে তো সেই সুন্দর, কিন্তু এত মেজাজ খারাপ কেন? যাকে কে কি বলে বলুক। কিছুক্ষণ পর নতুন বসের কল, তার রুমে যেতে বলল। তারপর আমি সোজা বসের রুমে চলে গিয়েছি। সামনের চেয়ারটা টেনে বসে পড়লাম। কি হচ্ছে এসব? মানে? আপনি সোজা আমার রুমে চলে আসলেন, আমাকে জিজ্ঞেস করবেন না যে আসতে পারি, আর চেয়ারে বসতে না বলতেই বসে পড়লেন কেন? আশ্চর্য, আপনি তো আমায় ডেকেছেন, আবার নতুন করে জিজ্ঞেস করার কি আছে? এটা অফিস, এখানকার কিছু নিয়ম আছে। আপনি তো দেখছি কোনো কিছুই মানেন না। এই ফাইলটা রাখুন, সব ডিটেলস দেওয়া আছে। 3 দিনের মধ্যে ডিজাইন করে দিন। আমি সময় নিয়ে কাজ করি না। মানে কি? আপনি যে সময় দিচ্ছেন তা আমি পারবো না। আমি সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করি। তাহলে কবে পাবো এই ফাইল? জানি না। আপনি এখন আসুন। তারপর অফিসে এসে বসলাম। কি রে ভাই, ডিজাইন কি গাছের মোয়া নাকি? 3 দিনের মধ্যে ডিজাইন করে দিন। আজকেই নতুন জয়েন করেছে আর আজকেই এমন করছে। তারপর বাসায় চলে আসলাম। তারপরের দিন আবারও লেট করে গেলাম। চেয়ারে বসতেই একজন বলল, আপনাকে মিষ্টি ম্যাডাম ডাকেছে। আপনাকে মিষ্টি ম্যাডাম ডাকে। কি ব্যাপার, আজকেও লেট কেন? না ম্যাডাম, আজকেও ঘুম থেকে উঠতে দে। পুরোটা না বলতেই শাট আপ! এখানে আসছেন কাজ করতে, তামাশা করতে নয়। আপনার যে ফাইলটা দিলাম সেটার কি অবস্থা? আপনাকে তো বলেছি আমি ধীরে সময় নিয়ে কাজ করি। আপনি তাহলে কি সারা মাস লাগাবেন একটা ফাইল ডিজাইন করতে? কাজে এত অমনোযোগী কেন? যান গিয়ে কাজ করুন। কি রে ভাই, এত রাগ কেন এই নতুন বসের? নামটা তো মিষ্টি, কিন্তু নামের সাথে কেন কোনোই মিল নেই। দেখতে তো পরের মতো সুন্দর, মেজাজটা এমন কেন? অতবার কাজ না করে অফিসের বসে আবারও নাক ডেকে ডেকে ঘুমিয়ে পড়লাম। কি হচ্ছে কি? আপনাকে কাজ করতে বললাম আর আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? এটি কি আপনার বাসা যেখানে ঘুমাবেন? আসলে ম্যাডাম, আপনি কিন্তু সীমানা পার করে ফেলছেন। এইভাবে চলতে থাকলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। এই বলে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। 3 দিন পর। ফাইল কোথায়? এই যে ফাইল। ডিজাইন করেছেন? না। তাহলে কি করেছেন? বসে বসে ঘোড়ার ঘাস কাটছেন? কি জন্য অফিসে আসেন? কাজ করতে না ঘুমাতে? আপনাকে কেন যে এই অফিসে এখনো রাখছে কিচ্ছু বুঝি না। এমন করলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। কিছু না বলেই চলে আসলাম, আর এসেই ঠাস 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 ঠাস। কি হচ্ছে কি এসব? আপনি এখানে কাজ না করে কম্পিউটারে বসে বসে যুদ্ধের গেম খেলছেন কেন? ভালো লাগছে না তাই খেলছি। আচ্ছা তাহলে বাসায় গিয়ে খেলুন। আপনাকে এখনই অফিস থেকে ফায়ার করা হলো। আপনি ভেবে শুনে ফায়ার করছেন তো? জাস্ট শাট আপ, গেট আউট। তারপর অফিসের সবাইকে মিষ্টি খাইয়ে চলে আসলাম। কি ভাবছেন, অফিস থেকে বের করে দিয়েছে তাও মিষ্টি খাওয়ালাম কেন? আসলে এর আগে আমি নিজেই 7 বার অফিস থেকে চলে এসেছি, কিন্তু অফিসের বস আমাকে বারবার নিয়ে গেছেন ওখানে কাজ করতে। আমার কাজ নাকি খুবই ভালো হয়, তাই আমি যা কিছু করি কেউ কিচ্ছু বলে না। কিন্তু নতুন বস আমাকে ফায়ার করেছেন। আমি খুবই খুশি। এতদিনের পর রেহাই পেলাম। একটু ঘুরতে হবে। বাসায় এসে মাকেও মিষ্টি খাওয়ালাম। মা, আমাকে অফিস থেকে ফায়ার করেছে। কি বাজে বকছিস এসব? তোকে ফায়ার করবে? তুই নিজে থেকেই তো চলে আসলে, আবার তোকে জোর করে অফিসে নিয়ে যায়, আর সেই কিনা তোকে ফায়ার করবে? খুশিতে মায়ের সাথে একটু নাচানাচি করে ঘুরতে গেলাম। 3 দিন পর বাসায় ফিরলাম। তখনই, বাবা একটা কথা রাখবি আমার? এমনভাবে কেন বলছো কথা? আমি কি তোমার কোনো কথা না রেখেছি? বলো বলো, কি কথা? বাবা তুই কাল থেকে আবার অফিসে জয়েন কর। কি বলছো এসব তুমি মা? আমাকে তো অফিস থেকে বের করে দিয়েছে, আবার জয়েন করব মানে?
আসলে বাবা তুই তো ঘুরতে গেছিলি, তোর নতুন বস মিষ্টি এসে আমাকে অনেক অনুরোধ করেছে তোকে আবার জয়েন করার জন্য। তুই নাকি অফিসের কোনো নিয়ম মেনে চলিস না, তাই সে তোকে ফায়ার করেছে। বাবা তুই আবার জয়েন কর, মেয়েটা অনেক ভালো। ও, ওই মেয়ে অনেক ভালো আর আমি খারাপ, তাই না? কোনো কথা নয়, কাল থেকে আবার অফিস যাবি। তারপর আর কী করা, মায়ের কথা তো আর ফেলতে পারি না, তাই আবারও অফিসে গেলাম আর গিয়েই ম্যাডামের রুমে। সরি, সরি কেন? আসলে সেদিন রাগের মাথায় আপনাকে আচ্ছা, আপনি আমার মাকে কি করেছেন বলুন তো? বান মেরেছেন নাকি যে আপনার কথা সবসময় বলে? আপনার মা অনেক ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ জানি, সেদিন ফাইলটা আপনার টেবিলের উপর রাখা ছিল, আপনি লক্ষ্য করেননি। ওখানে সব ডিজাইন করা আছে, দেখে নিয়েন বলেই চলে আসলাম। কিছুদিন পর, মা আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? সারা জীবন কি এভাবেই থাকবি নাকি? আমি তোর বিয়ে ঠিক করেছি, আমার বান্ধবীর মেয়ের সাথে আজকেই তোর বিয়ে। তারপর বিয়ের সানাই বাজলো, বিয়ে হলো ধুমধাম করে, কিন্তু এখনও বউ দেখেনি। ফুলসজ্জার ঘরে ঢুকে বিছানায় বসলাম, দেখি বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে ঘোমটাটা সরাতেই লাফ দিয়ে বিছানা থেকে নিচে নামলাম আর বললাম, তুমি? হ্যাঁ, লেট বাবু আমি। তোমাকে বিয়ে করেছি আমি? জি, আমাকে বিয়ে করেছেন। কি অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ তা তো অবশ্যই, শেষ পর্যন্ত এমন একটা গন্ডি মেয়েকে বিয়ে করলাম। কি বললি? না কিছু না। এখন থেকে বুঝাবো মজা আপনাকে। কি করবেন আমাকে? খেয়ে ফেলবেন নাকি? সেটা সময় হলেই বুঝতে পারবেন। চলুন এবার শোয়া যাক। না, আমি ঘুমাবো না, আপনি ঘুমান। কি বললি তুই? কই কি বললাম? ঘুমাবো তো, চলো। এই তো গুড বয়। তারপর মিষ্টি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল আর আমিও ওকে জড়িয়ে ধরে ঘুমালাম। এই যে উঠো, সকাল 8টা বাজে। মাত্র 8টা, এখন উঠবো না, যাও তো। ওকে, দেখাচ্ছি মজা। ওহ মা গো, চিৎকার দিয়ে উঠলাম। কি ঠান্ডা রে বাবা, এক বালতি পানি আমার গায়ে ঢেলে দিয়ে হাসতেছে গুন্ডিটা। এই পানি দিলে কেন? এখন থেকে প্রতিদিনই এমন হবে যদি সময় মতো না ওঠো। কি? হ্যাঁ। তাই বলে এই শীতের সময় গায়ে পানি ঢেলে দিবে? আমার কথা না শুনলে আরো কত কিছুই যে করব। অফিসের বস ছিলাম বলে বেশি কিছু করিনি, এখন বুঝবে মজা। আমি কিছু না বলে হা করে তাকিয়ে আছি ওর দিকে। ও মুচকি মুচকি হাসতেছে। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো, অফিস যেতে হবে। দেখি কেমন তুমি এখন থেকে লেট করে অফিসে যাও। এইভাবে শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আল্লাহ হাফেজ।